আজকে আমরা সমাধান করব এবিটিএ টেস্ট পেপারের মডেল নম্বর 7। আমি আর আগের দিন তোমাদের 6 অবধি করিয়ে দিয়েছি। 7 নম্বর মডেল মানে 57 নম্বর পৃষ্ঠা এসসি 57, সেই মডেলটা সমাধান করব। তো আমি সব প্রশ্ন তো জানো, কিছু কিছু প্রশ্ন বাদ দিয়ে যাব যেগুলো তোমরা নিজেরাও পারবে, আর যেগুলো পারবে না, আর যদি কোনো প্রশ্ন করানো হয় না হয়ে থাকে, যদি প্রশ্ন আটকায় আমাকে বলবে, আমি নিশ্চয়ই করে দেবো, বলেছি সেটা। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সমবিভব তল কাকে বলে? আমরা কি জানি? সমবিভব তল হচ্ছে এমন একটি তল যে তলের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য হয়। এছাড়া কি জানি? সমবিভব তল এমন একটি তল যে তলের ওপর একটি কোনো আধানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য শূন্য হয়, সেটাই হচ্ছে সমবিভব তল। আর ওর সঙ্গে আছে সমবিভব তলে বলরেখাগুলি সমকোণে ছেদ করে, এটা পারবে। আমাদের কৃতকার্য শূন্য, তাহলে ই ডট ডিআর 0, মানে এফ ডট ডিআর, এফ মানে হচ্ছে কিউই, মানে ই ডট ডিআরটা 0, তাহলে ওখান থেকে আমাদের চলে আসছে ওই অ্যাঙ্গেলটা। ই ডট ডিআর কখন শূন্য হবে? যখন ই আর ডিআর ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে ই ডিআর কস থিটা আর শূন্য, তাহলে কস থিটা চলে আসছে আমাদের 0, তাহলে থিটা সমান 90 ডিগ্রি, তাহলে সমকোণে ছেদ করে। এটা তোমাদের র্যাপিড টেস্ট সমাধানও করিয়ে দেওয়া আছে, বইতেও করা আছে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে কোষের মিশ্র সমবায়ের সর্বোচ্চ প্রবাহের শর্ত নির্ধারণ করো। এটা খুবই সহজ প্রমাণ। দেখবে যদি আমরা প্রত্যেকটা শ্রেণীতে আমরা একটা যদি বর্তনীটা আঁকি, ছোট করে দেখি। ধরো আমাদের কোষের মিশ্র সমবায় মানে কি? শ্রেণীতেও থাকবে আবার সমান্তরালেও থাকবে। তো প্রত্যেকটা শ্রেণীতে ধরে নিচ্ছে, এই যে শ্রেণীতে আছে n খানা, nটি কোষ, আর এই সারি সংখ্যা হচ্ছে m। এদের আমরা বাহ্যিক বর্তনীতে যুক্ত করছি। বাহ্যিক রোধ, আর আমাদের বাহ্যিক রোধের প্রভাবটা দেখতে হবে আই কত। এখানে আমরা আইটা আমি একবারে লিখে দিচ্ছি, কত হয়? আই হবে হচ্ছে তুল্য তড়িৎচালক বল কত? আমাদের NE। প্রত্যেকটা শ্রেণীর যে তড়িৎচালক বল, একটা শ্রেণীতে কতগুলো করে কোষ নিয়েছি? n খানা, তাহলে প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল E, তাহলে n খানার মোট কত হবে? NE। তাহলে প্রত্যেকটা শ্রেণীর যা হবে তুল্যটাও তাই হবে, কারণ সমান্তরালে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম মোট ভোল্টেজ হলো NE, আর মোট রোধ কত? বাহ্যিক রোধ আছে R প্লাস আভ্যন্তরীণ রোধ কত হবে? প্রত্যেকটা শ্রেণীতে n খানা কোষ, তাহলে n স্মল r হলো প্রত্যেকটা শ্রেণী, তার আছে সমান্তরালে m খানা, তাহলে nr বাই m। এটাকে আমরা লিখছি n me বাই mr প্লাস nr। তাহলে i বেরোলো, এখান থেকে i পেয়ে গেলাম। আইটা সর্বোচ্চ কখন হবে তার জন্য আমরা কি করব? এটাকে একটু কায়দা করে লিখব। এটা হলো আই সর্বোচ্চ কখন হবে? আই সর্বোচ্চ হবে আমরা কখন জানি? এটা এই রাশিটা কখন সর্বোচ্চ হতে পারে? যখন এই হোল স্কয়ারটা 0 হবে, রাইট? তাহলে যখন আই সর্বোচ্চ হবে যখন √mr মাইনাস √nr ইকুয়াল টু 0, তাহলে আর পেয়ে গেলাম, বাহ্যিক রোধ পেলাম। তো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কোন বর্তনীর প্রবাহ মাত্রা তখনই সর্বোচ্চ হবে যখন বাহ্যিক রোধ আর বর্তনীর আভ্যন্তরীণ রোধ, nr বাই mটা আভ্যন্তরীণ রোধ, rটা হলো বাহ্যিক রোধ, দুটো সমান হবে। এই দুটো সমান হলেই প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। যে কোনো বর্তনীর প্রবাহ মাত্রা আর বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা, এই দুটো সমান, এই দুটো মনে রাখবো। ঠিক আছে, তোমরা ভিডিও ক্লাস দেখতে পারো, যেখানে আমি করিয়েছি সেটাও দেখতে পারো। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কনসেপ্টটা ক্লিয়ার থেকে জানো, তাহলে কখন সর্বোচ্চ হবে? আভ্যন্তরীণ রোধটা যখন বাহ্যিক রোধের সাথে সমান হয়। এর অরে কি প্রশ্ন দিয়েছে? একটা কিউ দিয়ে দিয়েছে, দিয়ে আই বার করতে হবে 1 সেকেন্ডে, 2 এর অথবা। কিউ দিয়ে দিয়েছে আমাদের 5t² প্লাস 6t প্লাস 10। আই মানে কি? আই মানে হচ্ছে ডিকিউ ডিটি,
এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কত আসছে আমাদের 10t প্লাস 6, এটা আই বেরিয়ে গেল। টি এর মানটা কত বলেছে, 1 সেকেন্ড সময়ে পরিবাহীর প্রবাহ মাত্রা কত হবে সেটা বার করতে হবে। তাহলে এটা হলো ডেরিভেটিভ করে বেরোলো 10t প্লাস 6, টি এর মানটা বলেছে 1, তাহলে 10 × 1 প্লাস 6, তাহলে 16 অ্যাম্পিয়ার। তাহলে i সমান dq/dt করলাম, তাহলে হলো 5t² প্লাস 6t প্লাস 10, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, i মানে dq/dt, সেখান থেকে t এর মানটা বলেছে 1 সেকেন্ডে কত, t এর মানটা বসিয়ে দিলাম, 16 অ্যাম্পিয়ার বের হলো প্রবাহ মাত্রা। নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আমরা গ্রুপ বি সেকশন 2 শুরু করেছি। 2 নম্বর প্রশ্ন, প্রথম দুটো সমাধান হলো। এরপর চলে যাব 3-এ। একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ আর, চাকতিতে মোট কিউ পরিমাণ সুষমভাবে আধান দেওয়া হলো এবং চাকতিটিকে নিজের অক্ষর সাপেক্ষে ওমেগা বেগে আবর্তন করলে চাকতির চৌম্বক ভ্রামক কত? বা একটা চাকতি আছে, এটা নিজের অক্ষের সাপেক্ষে ব্যাসার্ধ বলে দিয়েছে, চাকতির ব্যাসার্ধ বলেছে আর, চাকতির আধানের পরিমাণ বলেছে কিউ। চাকতিটি নিজ অক্ষের সাপেক্ষে সুষম কৌণিক বেগে ঘুরছে, সুষম ওমেগা বেগ। আশা করি তোমরা ছবিটা বুঝতে পারলে। তাহলে এই হচ্ছে আমাদের ছবি। তাহলে একটা চাকতি নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে ওমেগা বেগে, যার আধানের পরিমাণ বলে দিয়েছে কিউ, পরিমাণ আধানে সুষমভাবে আহিত করা হয়েছে, তাহলে এর চৌম্বক ভ্রামক কত হবে? তো দেখো, আমরা চৌম্বক ভ্রামক মানে জানি Pm = IA। I মানে কি জানি, Q/T × A। তাহলে এখান থেকে যদি আমরা বার করে ফেলি হিসাবটা, তাহলে Q হলো আধান, আর একটা পাক ঘুরতে কত সময় লাগবে, T যদি হয় পর্যায়কাল, T যদি হয় পর্যায়কাল, তাহলে ওমেগা T মানে কি 2π/ওমেগা, তাহলে T টা কত বেরোলো 2π/ওমেগা, আর ক্ষেত্রফল কত πr², তাহলে পাই কেটে গেল, তাহলে Q ওমেগা r²/2, তাহলে এটাই হচ্ছে চৌম্বক ভ্রামকের মান বেরোলো এই চাকতিটির, তাহলে Q ওমেগা r²/2। আচ্ছা, 3-এর অরের প্রশ্ন কি দিয়েছে, একটি ভোল্টমিটারের পাল্লাকে n গুণ বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? আমরা জানি ভোল্টমিটারের পাল্লা যদি n গুণ বৃদ্ধি করতে হয়, ভোল্টমিটারে রূপান্তরিত করতে হয়, তাহলে আর রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। আমরা অথবাটা একটু দেখি। ধরো এটা একটা ভোল্টমিটার, যার রোধ দেওয়া আছে, ধরো বললাম আমরা আর, বললাম এই পাল্লা বৃদ্ধি করতে গেলে এর সঙ্গে শ্রেণীতে একটা রোধ যুক্ত করব RS, তাহলে RS রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। ভোল্টমিটারের পাল্লা n গুণ, মানে আগে ভোল্টমিটার যত ভোল্টেজ মাপতে পারছিল, এখন তার n গুণ বেশি মাপতে পারবে। তো তার মানে এখানে যদি V পরিমাণ মাপতে পারে, আগে ধরলাম ভোল্টমিটার V পরিমাণ মাপতে পারছিল, এখন তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো Vn। এর ভোল্টেজ কত, ভোল্টমিটার ম্যাক্সিমাম কত ভোল্টেজ ড্রপ করতে পারে বললাম V। তাহলে এখন আমাদের n গুণ বৃদ্ধি হয়েছে, তাহলে সোর্সটা কত ইউজ করতে পারবো Vn, তাহলে বাকি ভোল্টেজটা তাহলে এ পাবে, তাহলে এর ভোল্টেজ কত হবে Vn - V। আমরা কি জানি, শ্রেণী সমবায়, এরা শ্রেণী সমবায় যুক্ত, ভোল্টেজটা রোধের অনুপাতে ভাগ হয়, তাহলে R/RS সমান হবে V × n-1, তাহলে RS চলে এলো R × n-1। তাহলে আমাদের RS মানে রোধটাকে শ্রেণী সমবায় যুক্ত করলে ভোল্টমিটারের পাল্লা n গুণ বৃদ্ধি করা যাবে। ব্যাপারটা বোঝা গেল? আগে ভোল্টমিটার কত ভোল্টেজ মাপতে পারছিল V, এটা যুক্ত করার ফলে আমরা এখন সোর্স কত ইউজ করতে পারছি তার n গুণ, তাহলে Vn,
তাহলে বাকি ভোল্টেজটা তাহলে কে পাবে? এ তো সেই ভি ভোল্টই হবে, এর থেকে বেশি হলে এটা নষ্ট হয়ে যাবে। তাহলে বাকি ভোল্টেজ কত? ভিএন মাইনাস ভি, সেটা হলো আরএস। শ্রেণী সমবায় যে রোধটাকে যুক্ত করি সেটা পাবে। তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর অথবা। আচ্ছা, 3-এর অথবার পর আমরা চলে আসছি 4-এ। স্থায়ী ব্যতিচারের শর্ত লেখো। জানো সুসংগত উৎস, বিস্তারটা সমান বা প্রায় সমান হতে হবে, এগুলো জানো। তরঙ্গ দৈর্ঘ্যটা সমান হতে হবে। প্রিজমের ন্যূনতম চ্যুতি বলতে কি বোঝো? যে যখন প্রিজমের আপতন কোণ এবং প্রিজম থেকে নির্গত রশ্মির কোণ, নির্গমন কোণ দুটো সমান হয়, সেই ক্ষেত্রে প্রিজমের যে আলোক রশ্মির চ্যুতি সেটা ন্যূনতম হয়। প্রধানত হলুদ বর্ণের ক্ষেত্রে আমরা এটা বিচার করে থাকি। এর শর্ত কি? I1 = I2। এন টাইপ পি টাইপ বদ্ধ পরিবাহীর মধ্যে পার্থক্য লেখো। এন টাইপের ক্ষেত্রে মুখ্য বাহক হচ্ছে ইলেকট্রন, পি টাইপের ক্ষেত্রে হোল। আচ্ছা, এন টাইপ গতিশীল হয় তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, এন টাইপের যে মুখ্য বাহকরা, আর পি টাইপের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের দিকে গতিশীল হয়। এগুলো লিখবে এরকম করে। পি টাইপ হলো পজিটিভ টাইপ। পি টাইপ তৈরি করতে গেলে বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে আমাদের ত্রিযোজী অপদ্রব্য ডোপিং করতে হবে। আর এন টাইপ অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করতে গেলে পঞ্চযোজী অপদ্রব্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ডোপিং করতে হবে। এগুলো লিখবে। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্ন। এবার গ্রুপ সি তে চলে যাই আমরা। এরপর আমরা গ্রুপ সি শুরু করব। গ্রুপ সির প্রথম কোশ্চেন দিয়েছে, দুটি সংযুক্ত আহিত পরিবাহীর ক্ষেত্রে আধান বন্টনের শক্তি ক্ষয় রাশিমালা। একটু আমি দেখিয়ে দিই। দুটো ধারক আহিত পরিবাহী, এর ধারকত্ব C1, বিভব V1, আধান Q1, আর এর C2, এর V2, এর Q2। এগুলো আমাদের বলে দেওয়া থাকবে, তো জুড়ে দিলাম এই দুটোকে। যদি এখানে V1টা যদি বড় বলি, V1 > V2 বলি, তাহলে এখানে আধান প্রবাহিত হবে। তাহলে আধান প্রবাহের শক্তি ক্ষয় যেটা হয় প্রমাণ করতে দিয়েছে, এটা আধান প্রবাহে শক্তি ক্ষয়। তাহলে কত হবে আমাদের? এটা রাশিমালাটা তোমরা নিশ্চয়ই জানো, প্রমাণ করবে। এটা আমি শর্টে লিখে দিচ্ছি কি প্রমাণ করতে দিয়েছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তোমরা একটু করে নেবে, না পারলে বলে আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে এরপর। আচ্ছা, এরপর দিয়েছে অথবা ধারকত্ব স্কেলার রাশি না ভেক্টর রাশি? নিশ্চয়ই জানো, ধারকত্ব স্কেলার রাশি। C হচ্ছে Q/V, কিউটা আধান, ভিটা বিভব, দুটোই স্কেলার, তাহলে এটা স্কেলারই হবে। একটা অঙ্ক দিয়েছে 6 অথবা। একটা অঙ্ক দিয়েছে হচ্ছে এটা হলো C1, এটা C2, এটা C3। Q1, Q2, Q3 লিখলাম না। C1 দিয়েছে 2, এটা দিয়েছে 2, এটা দিয়েছে 1। এখানে আমাদের কি বার করতে দিয়েছে? C2 ধারকের আধান। দেখো কনসেপ্ট একটু ক্লিয়ার করবে এখানে। তো দেখো আমরা বলতে পারি C2 C3 যে সমবায় তার সঙ্গে কিন্তু সেম শ্রেণী সমবায় আছে। তার মানে এর যা আধান হবে সেটা এর দুজনের আধানের সমষ্টির সমান হবে। কেন? শ্রেণী সমবায় কি হয়? আধান ধ্রুবক হয়। মানে এদের যত যত আধান পাবে, এদের যে তুল্যটা যেহেতু এর সঙ্গে শ্রেণীতে, তাহলে এর তুল্যের আধান আর এর আধান সমান। তাহলে এর বিভব যদি বলি V1, এর যদি বলি V2, তাহলে আমরা লিখতে পারি, তাহলে Q যদি Q = CV = কনস্ট্যান্ট। কিসের ক্ষেত্রে কনস্ট্যান্ট বললাম? এর যা আধান হবে এদের দুজনের আধানের যোগফলটা তাই হবে। আমি দেখিয়ে দেবো প্রমাণ করে, সেটাই আসবে। Q = CV, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে V = 1/C। তাহলে এর বিভব V1 ধরেছি *V2 হবে 1/C1 এদের তুল্যটা কত? C2 + C3, মানে 1/ এর তুল্য, মানে C2 + C3। দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে, তাহলে কি হলো আমাদের এখানে? শ্রেণী সমবায় বিভব 1/C এর রেশিওতে ভাগ হয়ে যায়। তো V2টাকে যদি আমরা V ধরে নিই, তাহলে এটা হবে 100 - V। তাহলে 100 - V = V সমান আসছে 1/C কত? 2।
1 বাই C2 প্লাস C3 মানে 3 মানে 3:2 মানে 3/2। তাহলে 100 মাইনাস V বাই V ইকুয়ালস টু 3/2। তাহলে 200 সমান আসছে কত 3V প্লাস 2 মানে 5V। তাহলে V চলে এলো হচ্ছে 40। তাহলে V হলো 40, V2 টাকে ভিতরে, তাহলে V2 টা হলো 40 ভোল্ট, তাহলে এটা হবে 60 ভোল্ট। দেখো এটার আধান তাহলে কত, C2 এর ভোল্টেজ 40, C3 এর 40, তাহলে C2 এর আধান কত 40 দুগুণে 80, C3 এর কত 40 এর 40, মোট কত হলো 120, দুটো মিলে হলো 120, এর হবে 60 দুগুণে 120, তাহলে সমান। সুতরাং C2 ধারকের আধান কত দাঁড়ালো, Q2 সমান C2V2। C2 কত দেওয়া ছিল 2 আর এটা 40, তাহলে হচ্ছে 80 মাইক্রো কুলম্ব। তাহলে C2 Q2 চলে এলো 80 মাইক্রো কুলম্ব। ওকে, ভালো অঙ্ক আমরা করে ফেলেছি অঙ্কটা। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এই অঙ্কটা ভালো করে দেখবে, কনসেপ্টের অঙ্ক যেটা করলাম, খুব ভালো অঙ্ক, ছোট অঙ্ক হলেও খুব ভালো। আচ্ছা নেক্সট 7 নম্বর কি দিয়েছে, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক বলতে কি বোঝো পারবে, এসআই এককে একক লেখো, মাত্রা লেখো। আচ্ছা 8টা, একটি ধাতব তারের তড়িৎ প্রবাহের বাহক কি, ধাতব তারের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন বা পরিবাহী ইলেকট্রন। আচ্ছা 1 মিটার দৈর্ঘ্য এবং এত ব্যাস এত ভ্রমণের রোধাঙ্ক কত, আমি সূত্র লিখে দিচ্ছি। 8এর অঙ্কটা R সমান ρ L বাই L। কি কি দেওয়া আছে, রোধ দেওয়া আছে 2 ওহম, দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, আর ব্যাস দেওয়া আছে 0.4 মিলিমিটার, মানে 0.4 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার। তাহলে এখান থেকে এরিয়াটা বার করবে পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এরিয়া পেয়ে গেলে, লেন্থ পেয়ে গেলে, আর কি পেয়ে গেলে, রোধ পেয়ে গেলে, রোধাঙ্কটা বার করতে হবে। তাহলে রো বার করতে দিয়েছে, তাহলে রোধাঙ্ক সমান রো সমান আর এ বাই এল, বসিয়ে দেবে এত ওহম মিটার, এককটা লিখে দিলাম ওহম মিটারে, এককটা অঙ্কের উত্তরটা আসবে। তোমরা একটু করে নিও অঙ্কটা। আচ্ছা নষ্ট ভোল্ট কাকে বলে, কার্শফের সূত্র প্রয়োগ করে হুস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থার সত্য প্রতিষ্ঠা করো। নষ্ট ভোল্ট মানে কি, কোষের আভ্যন্তরীণ রোধে যে বিভব পতন কোনো বদ্ধ বর্তনীর ক্ষেত্রে, সেটাই হলো নষ্ট ভোল্ট, আই স্মল আর। আচ্ছা 8এর অথবা, কার্শফের সূত্র প্রয়োগ করে হুস্টন ব্রিজের, এটা তোমরা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভিডিও ক্লাসটা একবার দেখে নেবে কার্শফের সূত্রের। এটা তোমাদের ছায়া প্রকাশনীর বইতে করে দেওয়া নেই। এখানে একটা কারেন্ট আই আসছে, এদিকে আসছে I1, এদিকে I মাইনাস I1, এখানে কারেন্ট গেল গ্যালভানোমিটার IG, এদিকে গেল I1 মাইনাস IG, আর এদিকে গেল I মাইনাস I1 প্লাস IG, দুটো জুড়ে চলে গেল I হল। এই হচ্ছে বর্তনী। তো দুটো লুপ পাচ্ছি আমরা কার্শফে, এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ। আমরা এই লুপ অ্যানালাইসিস করে লুপ থেকে আমরা কার্শফের সূত্র PQRS, এই হুস্টন ব্রিজের কার্শফের সূত্র প্রয়োগ করে প্রতিমিত অবস্থার সত্যটা নির্ণয় করব। 1 নম্বর লুপের ক্ষেত্রে লিখছি, 1 নম্বর লুপে শর্টে করছি, একটু তোমরা বুঝে নেবে, KVL প্রয়োগ করে পাই। লুপ 1 এ KVL প্রয়োগ করছি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, I মাইনাস I1 R মাইনাস IG ইন্টু G মাইনাস I1 B সমান 0। আর লুপ 2 নম্বর লুপে পাচ্ছি I মাইনাস I1 প্লাস IG ইন্টু S মাইনাস I1 মাইনাস IG ইন্টু Q প্লাস IG ইন্টু G সমান 0। ওকে, আমরা লুপ থেকে KVL প্রয়োগ করলাম দুটো লুপে KVL প্রয়োগ করলাম। এবার এখানে যেহেতু প্রতিমিত অবস্থায় IG টা 0, প্রতিমিত অবস্থা মানে যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে
কোনো তড়িৎ প্রবাহিত হবে না, সেটাকে বলা হচ্ছে প্রতিমিত অবস্থা। তাহলে আইজি যদি 0 হয় তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা লিখতে পাচ্ছি, দেখো I minus I1 into R সমান পাচ্ছি I1 into P। ফার্স্ট ইকুয়েশন থেকে এটা 0 সেকেন্ড টার্ম, দেন এটা ইকুয়ালস টু এটা ওই সাইডে গিয়ে সিমিলারলি এখান থেকে সেকেন্ড ইকুয়েশন থেকে পাচ্ছি I minus I1 into S ইকুয়ালস টু এখান থেকে IG 0, এটা টোটালটা 0, দ্যাট ইজ I1 into Q। তাহলে এই দুটো সমীকরণ আমরা পেলাম, একটা হচ্ছে প্রথমটা পেলাম 1 থেকে, দ্বিতীয়টা পেলাম 2 থেকে। ভাগ করে দিই, ভাগ করে দিলে পাচ্ছি 1 ভাগ 2, আমরা পেয়ে গেলাম R by S equals to P by Q, that is the balanced Wheatstone bridge condition. Condition for balanced Wheatstone bridge which is derived from Kirchhoff's law। এটা কিন্তু আমাদের ছায়া প্রকাশনীর বিখ্যাত বইতে নেই, তোমরা এইভাবে তোমরা করে নেবে, করিয়ে দিলাম। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, বায়াসাভার সূত্রে বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করো। লাস্ট ভিডিও আজকেই আপলোড করেছি, দেখবে তড়িৎ চুম্বকত্ব থেকে একটা ভিডিও, সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, দেখে নেবে। 9 অথবা অঙ্ক এবার তোমরা নতুন লেটেস্ট যে ভিডিওগুলো আমি করছি সেগুলো একটু ফলো করো, সেখানে অনেক অঙ্ক করিয়ে দিচ্ছি ছায়া প্রকাশনী থেকে, সেগুলো দেখলেও তোমরা উপকার পাবে। 9 অথবা তাকে একটা প্রশ্ন দিয়েছে, কোন একটি, হ্যাঁ, ওয়েবার পার মিটার স্কয়ার কোন ভৌত রাশির একক? চৌম্বক ক্ষেত্র। ওয়েবার পার মিটার স্কয়ার হলো টেসলা। আচ্ছা, দুটো দীর্ঘ পরিবাহী তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার এবং 1 মিলিমিটার হলে প্রতি ক্ষেত্রে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত? এদের মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে 2 মিলিমিটার এবং 1 মিটার হলে, দুটো উত্তর ক্যালকুলেট করতে হবে। যাই হোক, আমি সূত্র লিখে দিচ্ছি। এর সমান হচ্ছে μ0/4 2I1 I2 by D। I1 দিয়ে দিয়েছে কত? দিয়েছে 5 অ্যাম্পিয়ার। I2 দিয়ে দিয়েছে 10 অ্যাম্পিয়ার। প্রথম ক্ষেত্রে একটা ডিসটেন্স দিয়েছে 2 মিলিমিটার, একটা ডিসটেন্স দিয়েছে 1 মিটার। দুটো থেকে তাহলে দুটো ফোর্স, এটা এককটা হবে নিউটন মিটার ইনভার্স। দুটো ফোর্স বার করে নেবে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, 10 কোশ্চেন দিয়েছে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। μ0 নাই, পারবে করতে। μ0 স্মল এ নাই, স্মলটা নাম হচ্ছে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, করে নেবে। আচ্ছা, 10 অথবা অঙ্কটা আমরা করি এবার। এখান থেকে দুটো ফোর্স বেরোবে, আশা করি বুঝতে পেরেছো। প্রথম ডিসটেন্স 2 মিলিমিটার, এর ক্ষেত্রে একটা ফোর্স বার করবে F1, কত বার করবে সূত্র দেওয়া আছে। এটার জন্য একটু বার করবে, সূত্র দেওয়া আছে। একক হবে নিউটন পার মিটার ইনভার্স, নিউটন মিটার ইনভার্স। নাও আমরা করব হচ্ছে 10 অথবা প্রশ্ন বলেছে 10 ওহম রোধের একটি গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের রোধ দিয়েছে 10 ওহম। আচ্ছা, এটি 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ বিক্ষেপ হয়, মানে গ্যালভানোমিটারের কারেন্ট দিয়েছে 10 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 × 10⁻³ অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে দিয়েছে। গ্যালভানোমিটারকে কনভার্ট করতে হবে অ্যামমিটারে, একবার করতে হবে ভোল্টমিটারে। অ্যামমিটারে রূপান্তর 1 নম্বর, গ্যালভানোমিটার টু অ্যামমিটার। তার ক্ষেত্রে শান্ট ক্যালকুলেট করতে হবে, R = G/I/IG -1 ওহম। আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, এখানে আইটা বলেছে 0 থেকে 2 মিলি অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার মাপবে, তাহলে আইটা বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। ওকে, বসিয়ে দেবে। জি জানি, আই জানি, আইজি জানি, বসিয়ে দেবে, শান্টের ভ্যালু পেয়ে যাবে, অ্যামমিটারে রূপান্তর। 2 নম্বর, গ্যালভানোমিটার টু ভোল্টমিটার রূপান্তর করতে দিয়েছে, তার ক্ষেত্রে আর ক্যালকুলেট করতে হবে G × V/IG × G -1। ভিটা বলেছে 0 to 5 ভোল্ট, দ্যাট ইজ 5 ভোল্ট। তাহলে ভিটা দিয়েছে কত? ভি দিয়ে দিয়েছে 5 ভোল্ট। আইজি জানি, জি জানি,
বসিয়ে দেবে, চলে আসবে, এটাও এককটা বেরোবে ওহমেই, ওহমে উত্তর চলে আসবে। দুটো কমেন্ট একটু ক্যালকুলেশন করে উত্তরটা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। ওকে, আমরা চলে এসেছি 10-এ। 10-এর পর চলে যাবো নেক্সট কোশ্চেন আমাদের। আমি জাস্ট হিন্ট দিয়ে যাচ্ছি, তাহলে একটু টাইমটা আমার বাঁচবে, কম সময় আমরা অনেক প্রশ্ন করতে পারবো। আচ্ছা, তোমাদের টাইমটাও তো দেখতে হবে, ভিডিও বড় বড় হলে তোমাদের তো সময় দেখতে হবে লাগবে। আচ্ছা, 11 নম্বর ব্যতিচার অপবর্তনের মধ্যে পার্থক্য দেখে নেবে 10-এর অথবা 11-এর অথবা 11-এর অথবা একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা আমরা দেখি। বলছি একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, একটা অবতল দর্পণের সবসময় ছবি আঁকবে আলো রঙে, ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে, এটা ফোকাস মনে করলাম, ফোকাস দৈর্ঘ্য f। আচ্ছা, ফোকাসের বিন্দুর ডান দিকে x এর দূরত্বে একটি বিন্দু, ফোকাস বিন্দুর ডান দিকে, ফোকাসের ডান দিক যদি এটা বলি, ডান দিকে x এর দূরত্বে একটি বিন্দু বস্তু রাখা আছে, একটা অবজেক্ট আছে যেটার দূরত্ব হচ্ছে x এর দূরত্ব, মানে বস্তুর দূরত্ব মোস্ট প্রবাবলি x এর, প্রশ্নটা ক্লিয়ার নয়, এটা f, এটুকুনি ধরলাম x এর, ধরলাম এটা যেহেতু প্রশ্নে দিয়েছে। প্রমাণ করো প্রতিবিম্ব দূরত্ব ফোকাসের ডান দিকে f/x দূরত্বে হবে এবং বিবর্ধন হবে 1/x। ওকে, তাহলে এখানে u বলে দিয়েছে x এর, এটা প্লাস, এটা মাইনাস, u হলো x এর। আমরা করে দেখি এই দূরত্বটা, বস্তুর দূরত্বটা ফোকাস থেকে বলেনি, কিন্তু বলেছে ফোকাসের ডান দিকে x এর দূরত্বে। বস্তুর দূরত্ব তো আমরা সবসময় মেরু থেকেই মাপি, যা বলেছে তাই। তাহলে u সমান, আর f হচ্ছে এটা নেগেটিভ ছবি অনুসারে। আচ্ছা, ফোকাল লেন্থটাও হচ্ছে ফোকাস মাইনাস f ছবি অনুসারে। আচ্ছা, ভিটা ক্যালকুলেট করতে হবে, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে ভিটা কত বার করি আমরা, 1/v প্লাস 1/-xf মাইনাস 1/-f, তাহলে 1/v চলে এলো 1/xf মাইনাস 1/f। উত্তরটা না মিললে আমরা এখান থেকে দূরত্বটা ধরে পড়ব। কি যেন দিয়েছে প্রমাণটা, কোশ্চেন ঠিক করে বলে না, সেই হলো সমস্যা। ফোকাস থেকে তো বলেনি, বলেছে প্রতিবিম্ব ডান দিকে। আচ্ছা, বলেছে প্রতিবিম্ব ফোকাস থেকে ডান দিকে। আচ্ছা, আমরা একটু এখান থেকে বার করছি। আচ্ছা, ঠিক আছে, দেখি কত আসে। এটা আসছে আমাদের, যাই আসছে, একটা আসছে, ইউ এখানে একটা বেরোলো, অবশ্যই এটা এদিকে হবে, এখানে ইমেজ হবে। কেন? অবতল দর্পণের ফোকাসের মধ্যে বস্তু রাখলে অসৎ বিম্ব তৈরি হয়। তাহলে এই দূরত্বটা আমরা পেলাম, v পেলাম 1/xf মাইনাস 1/f। তাহলে এই দূরত্বটা যদি এবার আমাদের প্রশ্ন করে, আচ্ছা না, এই দূরত্বটা না, এটা v বেরোলো, সরি, ভিটা একটু বার করি এখান থেকে। তাহলে এটা আসছে আমাদের কত, 1/f টা কমন নিলে হচ্ছে 1/x মাইনাস 1, 1/x মাইনাস 1, তাহলে ভিটা আসছে কত, f, এটাকে একটু ক্যালকুলেট করে নিলে আছে 1/f 1 minus x by fx, 1 minus x by fx। তাহলে v বের হলো দিস, তাহলে vটা বেরিয়ে আসছে fx by 1 minus x, তাহলে এটা বের হচ্ছে fx by 1 minus x। যাই হোক, এর একটা কিছু বেরিয়েছে vটা। ওকে, প্রতিবিম্ব ফোকাস বিন্দুর ডান দিকে f/x দূরত্বে গঠিত হবে। আচ্ছা, প্রতিবিম্ব ফোকাসের ডান দিকে, অবশ্যই ডান দিকেই হয়েছে, দেখতেই পাচ্ছি, আর এটা পজিটিভ, ইটসেলফ এ পজিটিভ কোয়ান্টিটি। ওকে, এক্সটা মনে হচ্ছে কোনো একটা ফ্র্যাকশন, রাইট। নেক্সট, তাহলে ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বটা আমরা এর সঙ্গে আবার একটা f যোগ করতে হবে। f যোগ করলে, হ্যাঁ, কি করে দেখি, অতএব সুতরাং ফোকাস থেকে, এটা কি দূরত্বটা কত থেকে বেরিয়েছে, ভিটা মেরু থেকে বেরিয়েছে, ফোকাস থেকে মানে আরো একটা f, এখান থেকে যদি দূরত্ব বার করি তাহলে এইটুকুনি তো হচ্ছে f, তাহলে এর থেকে দূরত্ব f প্লাস দিস, তাহলে ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব তার মানে হচ্ছে v প্লাস f, তাহলে ভিটা বেরিয়েছে কত, 1 minus x by fx প্লাস f, না না না, ভুল লিখলাম, fx by 1 minus x
plus f. So this is fx plus f minus fx by 1 minus x. তাহলে এটা আছে f by 1 minus x. উত্তরটা কত জানা আছে? দূরত্বটা সঠিক নয়, f by x আছে। তাহলে এই দূরত্বটা কোশ্চেনটা হচ্ছে ফোকাস বিন্দুর ডান দিকে এত দূরত্ব, ফোকাস থেকে দূরত্বটা ধরতে হবে। তার মানে ইউটা হবে আমাদের এইটুকুনি এক্সেপ্ট করেছি। যাই হোক, আমাদের কোশ্চেনটা সঠিক নয়, এইটাকে আমরা এক্সেপ্ট ধরি, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে এক্সেপ্ট। তাহলে ইউটা হবে হচ্ছে আমাদের f minus xf। একটু ক্যালকুলেশনটা আমি করবার একবার তোমরা দেখে নেবে, কোশ্চেনটা স্পষ্ট না, তার জন্য একটু সমস্যা হবে। তাহলে ইউটা হচ্ছে আমাদের কত? f minus xf, অর দিস ইজ নেগেটিভ। তাহলে এখানটা আমাদের চলে আসছে, ক্যালকুলেশনটা আমি আরেকবার করি, বাকিটা ঠিকই আছে, এই দূরত্বটা একটু ক্যালকুলেট করতে হবে। তাহলে 1 বাই v টা চলে আসছে, এটা এই সাইডে চলে গেল 1 বাই f into 1 minus x প্লাস অলমোস্ট মাইনাস 1 বাই f। তাহলে 1 বাই f টা যদি কমন নিই, 1 বাই f টা কমন নিলে হচ্ছে 1 মাইনাস this, তাহলে হচ্ছে 1 বাই f x minus 1 x minus 1, that is 4 minus 1 plus x, that is x by f into 1 minus x. Then v চলে এলো এখান থেকে f 1 minus x by x। তাহলে আমাদের দূরত্বটা কত হবে? f 1 minus x by x plus f, that is f minus fx plus fx by x, that is f by x, right? f by x, এটাই তো আমাদের দিয়েছে, করতে আমি করে দিয়েছি। মানে আমাদের দূরত্ব ধরতে একটু সমস্যা হয়েছিল বা বুঝতে, তো আমরা এটাকে উদ্ধার করে ফেলেছি f by x। আর বিবর্ধনটা বার করে ফেলি, আমাদের বিবর্ধনটা বেরিয়ে গেল m v by u টা তাহলে কত আসছে আমাদের এখানে? v টা কত বেরিয়েছে? v টা বেরিয়েছে হচ্ছে f into 1 minus x by x by আমাদের ম্যাগনিফিকেশন। আর ইউটা কত বেরিয়েছিল? f into 1 minus x, কেটে কেটে গিয়ে 1 by x। তাহলে ম্যাগনিফিকেশন বেরোলো 1 by x। কোশ্চেনটা একটু বুঝে নিতে হবে, কোশ্চেনটা কমন থাকলে তোমরা করে নিতে পারবে পরীক্ষায়। তাহলে দূরত্বটা এখানে ফোকাসের ডান দিকে এত দূরত্বে, আমরা সাধারণত বস্তু দূরত্ব মেরু থেকে ধরি, কিন্তু এখানে ওটা বলতে হতো ফোকাসের ডান দিকে এবং ফোকাস থেকে এক্সেপ্ট দূরত্বে বললে অঙ্কটা আমরা প্রথম থেকে ঠিক করে করতাম। আলটিমেটলি আমাদের অঙ্কটা হয়ে গেছে এবং সেটা আমরা করে ফেলেছি। আমরা 11 নম্বর অঙ্কটা করে ফেললাম। আচ্ছা, চলে যাবো এবার 12 নেক্সট কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন আমরা যাব। বারো নম্বর প্রশ্ন আমাদের কি আছে সেটা দেখি আমরা এবার। তোমরা একটু ঠিক করে করে নিও, প্রশ্নটা মানে কারেকশন করে নেবে তোমাদের বইতে, ফোকাসের ডান দিকে এবং ফোকাস থেকে এক্সেপ্ট দূরত্বে। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন আমাদের, গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে নিউটনের সূত্রটি প্রতিষ্ঠা করা, মানে xy সমান f স্কয়ার করে নেবে। আচ্ছা, 12 অথবা অঙ্ক। অথবা বলেছে কোন বস্তুকে একটি লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরে স্থাপন করলে বস্তুটি 4 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব তৈরি হয়। তাহলে এই যদি লেন্স হয়, তাহলে প্রথমে অসৎ বিম্ব পাওয়া গেছে, তার মানে বস্তুটা কোথায় আছে? ফোকাসের মধ্যে আছে। তাহলে প্রথম ক্ষেত্রে this is plus, this is minus, u বলেছে 25 সেন্টিমিটার, অবজেক্ট is নেগেটিভ। ছবি অনুসারে বস্তু সবসময় মাইনাসের দিকেই আমি রাখি, তোমরা ফলো করেছো এটা। অসৎ বিম্ব মানে প্রতিবিম্ব এরকম একটা জায়গায় হবে। ফার্স্ট ইমেজের ক্ষেত্রে
ভি নেগেটিভ, তাহলে ভি বাই ইউটা বলে দিয়েছে, ভি বাই ইউটা বলেছে 4, তাহলে ভিটা চলে আসছে কত 4 × 25, that is 100. This is also negative, তাহলে এখান থেকে আমরা ফোকাল লেন্থ বার করি 1/f = 1/v minus 1/u, তাহলে 1/f = চলে আসছে 1/- 100 plus 1/25, so this is 100 minus 1 plus 4, this is focal length 100/3 সেন্টিমিটার। আমরা এটুকুটি বার করে ফেললাম, দেখো চিহ্নগুলো বুঝে নেবে। রিয়েল অসৎ বিম্ব বলেছে বলে বস্তু আর প্রতিবিম্ব লেন্সের সাপেক্ষে একই দিকে থাকবে, আমি দুটোই ডান দিকে। ফোকাল লেন্থ প্রকৃতি অবশ্যই উত্তল, ফোকাসটা প্লাসে এসছে, তাহলে আমাদের লেন্সটি উত্তল আর ফোকাস দূরত্ব যেহেতু f > 0। পজিটিভ আসলে কনভেক্স, যদি ইউটা নেগেটিভ নিই, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, প্রতিবিম্ব সৎ হলে ফোকাস দূরত্ব দৈর্ঘ্য কত হতো? যদি সৎ হতো, আচ্ছা যদি এটা সৎ হতো, এটা অসৎ। সদের ক্ষেত্রে কেমন হতো? তার মানে বস্তুটা ফোকাসের বাইরে আছে, ইমেজটা এদিকে হয়েছে। ওকে, তার ক্ষেত্রে তাহলে ইউ হচ্ছে -25, ভি হচ্ছে +100 কারণ এটা প্লাসের দিক, তাহলে 1/f = 1/100 plus 1/1, this is 100 1 plus 4, and f চলে এলো আমাদের এখানে 20 সেন্টিমিটার, f চলে এলো 20 সেন্টিমিটার। যদি এটা সদ্বিম্ব হতো তার ক্ষেত্রে, সদ্বিম্ব হলে ইমেজ আর অবজেক্ট দুটো দু সাইডে থাকবে, অবজেক্টটা আমি সবসময় বলবো তোমরা নেগেটিভে বসাবে। যদি অসৎ হয় তাহলে অসদের ক্ষেত্রে ভিটাও নেগেটিভ, আর সৎ হলে ভিটা পজিটিভ। আর যদি ইউটা সবসময় নেগেটিভ ইউজ করো তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে ভিটা প্লাসে, আর অবতলের ক্ষেত্রে ভিটা মাইনাসে, ফোকাল লেন্থটা মাইনাসে চলে আসবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। এরপর পরবর্তী প্রশ্ন দিয়েছে, পাতলা প্রিজম বলতে কি বোঝে? যে প্রিজম কোণের মান 10 ডিগ্রি বা তার তুলনায় কম। পাতলা প্রিজমের ক্ষেত্রে, আচ্ছা এটা অঙ্ক দিয়েছে, দেখি কেন নম্বর থিওরি বা অঙ্ক দেখি। কোশ্চেন নাম্বার 13, নম্বর প্রশ্ন বলেছে কি পাতলা প্রিজম কাকে বলে? যার ক্ষেত্রে আমি শর্ট লিখে দিচ্ছি, পাতলা প্রিজম মানে যার ক্ষেত্রে প্রিজম অ্যাঙ্গেল < 10 ডিগ্রি, ডিফাইন্ড অ্যাজ, আমরা এটাকে পাতলা প্রিজম বলে রাখবো। আচ্ছা, একটি পাতলা প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে আলোক রশ্মি আই কোণে আপতিত হলে এবং দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হলে, মানে আলোটা আই কোণে আপতিত হয়েছে এবং লম্বভাবে বেরিয়ে গেছে, I2 টা হচ্ছে 0, I1, this is R1, তাহলে এখানে I2 0, R2 0, অতএব R1 টা হচ্ছে A, যেহেতু আমরা কি জানি R1 + R2 = A। ওকে, কি বার করতে বলেছে? এগেন sin I1 sin R1 = μ, যেহেতু I1 R1 ক্ষুদ্র, অতএব I1/R1 = μ, অতএব I1 = μR1, that is μA, অতএব I1 = μA। ওকে, আমরা বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে একদম বোঝানো আছে। sin θ ক্ষুদ্র হলে sin θ = θ, সেই কনসেপ্ট এখানে লাগানো হয়েছে কাজে। আচ্ছা, রামান এফেক্ট কি জানি? কোন একটা বিচ্ছুরক মাধ্যমের মধ্যে দিয়ে, ডিসপারসিভ মিডিয়ামের মধ্যে দিয়ে কোন একটা যদি এনার্জি পাঠানো হয়, তাহলে সেটা যখন বেরিয়ে আসে মডিফাইড দুটো এক্সট্রা দুটো ওয়েভলেন্থ পাওয়া যায়। একটাকে বলে হচ্ছে স্টোকস লাইন, একটাকে বলে অ্যান্টি স্টোকস লাইন বা বিপরীত স্টোকস রেখা।
এটাকেই বলা হচ্ছে রামান এফেক্ট। কোনো ডিসপারসিভ মিডিয়াম, বেনজিন, টলুইন প্রভৃতি মাধ্যমের ভেতর দিয়ে কোনো একটা যদি ল্যাম্ডা তরঙ্গ দৈর্ঘ্যকে পাঠায়, সে যখন বেরিয়ে আসবে ওখান থেকে আরও দুটো মডিফাইড বা এক্সট্রা নতুন তরঙ্গ দৈর্ঘ্য, মানে মোট 3টে পাওয়া যাবে, যেটা অরিজিনাল, এছাড়াও দুটো নতুন তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে রামান এফেক্ট বলা হয়। 13 হলো রামান এফেক্ট, এটা প্রশ্ন পেলাম আমরা 13 অথবাই ছিল মোস্ট প্রবাবলি, কতই ছিল? হ্যাঁ, জলে নিমজ্জিত অবস্থায় একটি পূর্ণ প্রতিফলক প্রিজমের ন্যূনতম প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, 13 অথবা অঙ্কটা পূর্ণ প্রতিফলক প্রিজম মানে প্রিজম অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। জলে নিমজ্জিত অবস্থায় একটি পূর্ণ প্রতিফলক প্রিজমের ন্যূনতম প্রতিসরাঙ্ক কত? জল আর কি দেওয়া আছে? মিউ ওয়াটার। মিউ ওয়াটার বলে দিয়েছে হচ্ছে আমাদের 4/3, আর এটা মিউ। তার আলোটা এখান দিয়ে যাবে, যদি এখানে লম্বভাবে ঢোকে তাহলে এই বরাবর যেতে হবে। তার মানে এখানে আমাদের এই যে কোণটা, এটা অবশ্যই 45, তার মানে sin 45 ডিগ্রি, মিউ sin 45 ইকুয়ালস টু হবে মিউ ওয়াটার sin 90। এটা 90 ডিগ্রি পূর্ণ প্রতিফলক, মানে এখানে যে আপতন কোণটা হবে সেটা সংকট কোণের সমান হবে। এবার এই কোণটা তো 45 ডিগ্রি, এগুলো 45, তাহলে এটা 45, এটা 45, দেন মিউ চলে এলো, মিউ মিনিমাম, তাহলে মিউ ওয়াটার কত? 4/3 ইনটু 1 বাই sin 45 মানে 1/√2, দ্যাট ইজ মিউ সমান হচ্ছে 4√2/3। তাহলে জলে নিমজ্জিত অবস্থায় একটি পূর্ণ প্রতিফলক প্রিজমের প্রতিফলনাঙ্ক হচ্ছে 4√2/3। বাইনারি বিয়োগ করো, পারবে করতে, এটা আমি দেখাচ্ছি। নট গেট থেকে নট গেটের চিত্র অঙ্কন করো। আমরা চলে যাই গ্রুপ ডি এবার, নেক্সট 13, 14, 15 চলে যাবো। 15 দাগের প্রশ্নে আমরা অনেকটাই করে ফেলেছি। 15তে কি বলেছে? বিচলন বেগ কাকে বলে? খুব সহজ ব্যাপার। বিচলন বেগ থেকে স্লথনকালের সম্পর্কটি প্রতিষ্ঠা করে। এটা তোমরা ছায়া প্রকাশনীতে পাবে না, সান্ত্রা পাবলিকেশন ফলো করতে পারো, কিংবা আমার ভিডিও ক্লাস আমি তো করিয়ে দিয়েছি, সেখানে তোমরা পেয়ে যাবে। লিঙ্ক না খুঁজে পেলে আমাকে জানাবে, আমি ডেসক্রিপশনে তারপরে লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, কোন পরিবাহীর মধ্যে দিয়ে 15 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, প্রস্থচ্ছেদ দেওয়া আছে, তাড়না বেগ মানে বিচলন বেগ বার করতে হবে। 15, এটা কত নম্বর প্রশ্ন? 15 ওরে একটা অঙ্ক আছে। আচ্ছা, না এই স্লথনকালটা একটু দেখিয়ে দিই। স্লথনকালটা এখানেই দেখি কি জিনিস। তো ধরো এই হচ্ছে কোন একটা পরিবাহী, তো এখান দিয়ে আমার ইলেকট্রনগুলো ভিডি বেগ নিয়ে যাচ্ছে, এটা অনুপ্রবাহের বেগ। তো ইলেকট্রনগুলো যখন তারা পারস্পরিক সংঘাত ঘটায়, তো একটা সংঘাত ঘটানোর পরবর্তী সংঘাত ঘটানোর মধ্যবর্তী সময় সে কিছুটা বিরামহীনভাবে গতিশীল হয়, সেই টাইমটাকে বলছি রিল্যাক্সেশন টাইম বা স্লথনকাল। সেটাকে আমরা টাও দিয়ে প্রকাশ করব। তাহলে একটা কলিশনের পর নেক্সট কলিশনের দূরত্বকে আমরা কি বলি? মুক্ত পথ। তাহলে পারস্পরিক সংঘাতে এখানে দেখিয়ে দিচ্ছি, মুক্ত পথ, পারস্পরিক সংঘাতে মুক্ত পথ সমান ল্যাম্ডা, আর স্লথনকাল টাও। তাহলে এই দূরত্ব সে কত বেগে যাচ্ছে? ভিডি বেগে। তাহলে ভিডি সমান ডিস্টেন্স বাই টাইম, অতএব ল্যাম্ডা সমান হচ্ছে ভিডি টাও। 1 নম্বর সমীকরণ। এবার এই যে সে একটা টাও সময় ধরে যাবে, কত দূরত্ব? ল্যাম্ডা দূরত্ব। তাহলে ল্যাম্ডা সমান আবার আবার তো ইলেকট্রনগুলোর উপর এই দিকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি এদিকে, অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র যেদিকে যাবে, তড়িৎ ক্ষেত্র যেদিকে, ইলেকট্রনগুলো তার উল্টো দিকে যাবে, এদিকে ইলেকট্রনগুলো গতিশীল হচ্ছে। মানে এদিকটাকে আমরা
তড়িৎ ক্ষেত্র এদিকে দিয়েছি মানে এদিকটাকে আমরা প্লাস করেছি, এদিকটাকে মাইনাস করেছি। ইলেকট্রনগুলো প্লাসের দিকে গতিশীল হচ্ছে এবং সংঘাত ঘটাতে যাচ্ছে এখানে ক্রস সেকশনের এরিয়া। আশা করি ছবিটা ক্লিয়ার। তাহলে এইদিকে আবার ইলেকট্রনের উপর ফোর্স কত, F সমান হচ্ছে E ইনটু E, F সমান E ইনটু E। তাহলে এখানে আমাদের অ্যাক্সেলারেশন কত হবে, E বাই m, mটা হলো ইলেকট্রনের ভর। তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি ল্যামডা সমান হাফ E বাই m ইনটু টাউ স্কয়ার, হাফ h স্কয়ার, s ইকুয়াল টু ut প্লাস হাফ h স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এখান থেকে দেখো, তাহলে এটাকে যদি টাউ দিয়ে ভাগ করে দিই দুটো সমীকরণ 2 নম্বর, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি vd সমান e টাউ বাই 2m ইনটু e। এই জিনিসটাকেই কিন্তু আমরা বলি মিউ ই, মোবিলিটি অফ ইলেকট্রন, e টাউ বাই 2m e টাউ। তাহলে এখানে আমাদের প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল বিচলন বেগের সঙ্গে অনুস্লথনকালের সম্পর্ক স্থাপন করো। তার মানে আমাদের বিচলন বেগ প্রপোর্শনাল টু হচ্ছে টাউ। এখান থেকে আমরা বলতে পারি এটাই হলো যা করিয়ে দিয়েছে, এটাই করতে হবে। স্লথনকাল তার মানে কি, পারস্পরিক যে ইলেকট্রনগুলো তারা সংঘাত করছে, ছুটে বেড়াচ্ছে। যখন আমরা একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম সেই সময় যে ইলেকট্রনগুলো ছুটছে তাদের মধ্যে সংঘাত, দুটো সংঘাতের মধ্যে যে সময়টা যেমন গ্যাস অণুগুলো করে, তোমরা গ্যাসের গতিতত্ত্বে পড়েছো, ঠিক তেমন। ওকে, এখানে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা হচ্ছে কি বার করতে দিয়েছে, অনুপ্রবাহের বেগ বার করো, মানে তাড়না বেগ vd ইকুয়ালস টু i বাই n e a। আমাদের অনুপ্রবাহের বেগের সূত্রটা আমি লিখে দিয়েছি, vd ইকুয়ালস টু i বাই n e a। আমাদের এখানে ভ্যালুগুলো লিখছি, i বলে দিয়েছে 15 অ্যাম্পিয়ার, আর কি বলেছে প্রস্থচ্ছেদ বলেছে a বলে দিয়েছে 10 টু দি পাওয়ার -5 বর্গ মিটার, আর ইলেকট্রন ডেনসিটি বলেছে 9 ইনটু প্রতি ঘনমিটারে 10 টু দি পাওয়ার 28 পার মিটার কিউব। এই তিনটে ভ্যালু বসিয়ে দেবে, আর ই হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব বসিয়ে দেবে। এটা মিটার পার সেকেন্ডে উত্তর করবে, নিচে করে নেবে। vd ইকুয়ালস টু i বাই n e a এখানে বসিয়ে দিলে তোমাদের পছন্দের উত্তর পেয়ে যাবে। ওদিকে আমি রিল্যাক্সেশন টাইম আর ড্রিফট ভেলোসিটি রিলেশনটা করিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট 15 অথবা তুল্য রোধ কাকে বলে বলার কিছু নেই, এগুলো পড়ে নেবে। R1 R2 R3 তিনটে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো, থিওরি পার্ট। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে ছবি, সব মুছে দিচ্ছি, তোমরা অঙ্কটা করে নিয়ে আমাকে জানাবে উত্তর কত এলো। আমি ইংলিশ দিয়ে বেরিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু নিজেরাও করবে, ক্যালকুলেটর ইউজ করে ভালো করে। 15 অথবা এরকম যদি বর্তনী থাকে, তিনটে হচ্ছে আর, দেখো আমরা যদি এখানে একটা পয়েন্ট বলি, এই পয়েন্টটাও যায়, এই পয়েন্টটাও যায়, আবার এই পয়েন্টটা যায়, এই পয়েন্টটা যায়, কারণ মাঝখানে কোনো রোধ নেই। তারপরে এরা তিনজনের সমান্তরাল। যদি আমরা দুটো পয়েন্ট ভাবি, এরকম একটা এরকম একটা, তাহলে দেখো এই পয়েন্ট মধ্যে দুটো পয়েন্ট নিয়েছি, তাহলে এই ডট আর ক্রস এর মধ্যে একটা আর আছে, করলাম। ডট ক্রসের মধ্যে আরেকটাও আর আছে, করলাম। ডট ক্রসের মধ্যে আরেকটা আর আছে, করলাম। তার মানে তিনটে রোধ কোন সমবায়ে যুক্ত আছে, ডট ক্রসের মধ্যে সমান্তরালে যুক্ত আছে। তাহলে এ বি দুটো যে নাম দিয়েছে, এটা এ এটা বি, এই ডটটা হলো এ আর ক্রসটা হলো বি। তাহলে এ বির মধ্যে তুল্য রোধ হবে আর এ বি হবে তিনটে রোধের সমান্তরাল, মানে r/3। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, তরঙ্গ মুখ কাকে বলে? হাইগেনের নীতি, প্রতিসরণের সূত্র, ভিডিও ক্লাস কমপ্লিট দেখবে, পেয়ে যাবে, ডিটেইলস পেয়ে যাবে, ভালোভাবে প্রমাণ করিয়ে দেওয়া আছে। নেক্সট 16 অথবা সুসংগত উৎস কাকে বলে? একবার ছিল মনে হচ্ছে, না, স্থায়ী ব্যতিচারের শর্ত ছিল। সুসংগত উৎসর উৎপাদনের দুটি পদ্ধতি, এটা বলে দিই, তোমাদের ছায়াপ্রকাশ নিতে নেই। 16 প্রশ্ন, 16 অথবা সুসংগত
উৎস প্রস্তুতের পদ্ধতি। 1 নম্বর হচ্ছে তরঙ্গ মুখের বিভাজন দ্বারা, যেটা আমরা ইয়ং এর পরীক্ষায় করি, ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষায় তরঙ্গ মুখের ওপর থেকে দুটো বিন্দু নিই, যে দুটো সুসংগত উৎস হিসেবে কাজ করে। 2 নম্বর বিস্তার বিভাজন দ্বারা, বিস্তার বিভাজন, এটা নিউটনস রিং বলে একটা পরীক্ষা আছে, সেটা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট জেনে রাখো। নিউটনস রিং এর ব্যতিচার সংক্রান্ত পরীক্ষা, সেটাতে আমরা বিস্তার বিভাজন করে থাকি। এটাই হচ্ছে দুটো পদ্ধতি। এই দুটোই হচ্ছে, একটা তরঙ্গ মুখের বিভাজনের সাহায্যে সুসংগত উৎস তৈরি করা যায়, বিস্তার বিভাজনের সাহায্যে সুসংগত উৎস তৈরি করা যায়। আচ্ছা, 16 পরের পার্টের কোশ্চেনগুলোতে আমরা যাব। 16 এর সঙ্গে একটা অঙ্ক আছে। ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষায় রেখাছিদ্র দুটির বেধের অনুপাত 1:4, ব্যতিচারের সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? তাহলে আমাদের সোর্স দিয়ে দিয়েছে I1/I2 সমান A1/A2 স্কয়ার। মনে রাখতে হবে বেধের অনুপাত যা বিস্তারের অনুপাত তাই। কত দিয়েছে? 1:4। তাহলে এটা আসছে আমাদের A1/A2 হোল স্কয়ার, তাহলে হচ্ছে 1/16। তাহলে এবার Imax by Imin, Imax by Imin আমাদের এটা খুব একটা কাজে লাগছে না, জাস্ট সূত্র লিখে রাখুন। তাহলে এটা হচ্ছে কত? A1 plus A2 হোল স্কয়ার by A1 minus A2 হোল স্কয়ার। তাহলে A1 plus A2 তাহলে কত হবে? যদি আমরা একটাকে 4 1 ধরি, তাহলে 4 4A plus A by 4A minus A হোল স্কয়ার, দ্যাট ইজ 25:9। এর উত্তর আমাদের বেরিয়ে গেল 25:9। দুটো বিস্তারের অনুপাত 1:4 দিয়েছে, তো সেটা হলো 25:9। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন চলে যাই এবার। বৈদ্যুতিক যন্ত্রে যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য মেশানোর প্রয়োজনীয়তা কি? বিশুদ্ধ অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা খুব নিম্নমানের হয়, যেহেতু এদের ব্যান্ড গ্যাপটা খুব বেশি হয়, 3 ইলেকট্রন ভোল্টের বেশি। বিশুদ্ধ অর্ধপরিবাহীকে লেস দ্যান ইকুয়াল টু 3 ইলেকট্রন ভোল্ট, মোটামুটি সিলিকন জার্মানিয়ামের ক্ষেত্রে 1 আর 1.12 ইলেকট্রন ভোল্ট আর 0.67 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি বেশি হয়। কিন্তু নিম্ন উষ্ণতায় বিশুদ্ধ অর্ধপরিবাহী পরিবহন ক্ষমতাও খুব কম হয়। তো পরিবহন ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আরেকটা কথা মনে রাখবো, বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে হোল কনসেন্ট্রেশন মানে হোল ঘনত্ব আর ইলেকট্রন ঘনত্ব সমান হয়। তো এই ঘনত্বটাকে অসমান করার জন্য করে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করার জন্য মানে একজনের গুরুত্ব বাড়িয়ে দিতে হবে, হয় ইলেকট্রনের কিংবা হোলের। তার জন্য আমরা এর ভিতর ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি ডোপিং করি, এটাকেই বলা হচ্ছে ডোপিং করা। এর দিয়ে আমরা পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করি। ট্রাইভ্যালেন্ট ডোপিং করলে হয় পি টাইপ, আর পেন্টাভ্যালেন্ট ডোপিং করলে হয় এন টাইপ। উদ্দেশ্য একটাই, হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা করা হয়ে থাকে। আচ্ছা, চিত্রে সমবায়টির ট্রুথ টেবিল লেখো। হ্যাঁ, একটা ছবি দিয়েছে এখানে, তার ট্রুথ টেবিলটা আমাদের দেখাতে হবে। আর ন্যান্ড থেকে নট গেট, ন্যান্ড নট গেট সার্বজনীন গেট বলে এখানে। আর একটা ছবিটা কেমন দিয়েছে, ট্রুথ টেবিলটা আঁকতে হবে। আমরা বর্তনীটাকে ছোট করে নেব। এটা হচ্ছে ন্যান্ড থেকে অর গেটের ছবি দিয়েছে। এগুলো ন্যান্ড গেট তোমরা জানো। এখানে যদি আমরা এ দিই, এখানে যদি বি দিই, তাহলে এখানে এলে এ প্রাইম মানে এ নট, এটা হলো বি নট। আর এটা তাহলে কত হবে? এর কাজ কি? গুণ করবে। তাহলে এ নট অ্যান্ড বি নট তার নট, তাহলে এটা সমান হচ্ছে এ ডবল নট or b ডবল নট। ডি মর্গানস রুল অনুসারে তাহলে হলো a or b। তাহলে ওয়াইটা হলো a or b। তাহলে ট্রুথ টেবিলটা হবে বা সত্য সারণী হলো কেমন দেখতে?
এ বি ওয়াই 0 0 0 1 1 0 1 1 উল্টো পাল্টা লিখবে না, যেভাবে সিরিয়ালটা লিখলাম তাই। অর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, যা হয় সেটা লিখে দেওয়া হয়েছে। ইনপুট আউটপুট কি হয় সেটা আমি লিখে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের অর গেটের ট্রুথ টেবিল এবং প্রশ্ন। আর ন্যান্ড নর গেটকে সার্বজনীন গেট কেন বলে তোমরা জানো, কারণ ন্যান্ড নর গেট ব্যবহার করে যে কোনো মৌলিক গেট এবং অন্যান্য লজিক গেট আমরা তৈরি করতে পারি। এক বা একাধিক সংখ্যক লজিক গেট ব্যবহার করে আমরা যে কোনো গেট তৈরি করতে পারি, দেখিয়ে দেবে। যেমন এটা ন্যান্ড থেকে পেলাম অর গেট, এটা হচ্ছে ন্যান্ড টু অর। ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করে তিনটে ন্যান্ড গেটকে কম্বিনেশন করে অর গেট পেয়েছি, কারণ এটা অরের এক্সপ্রেশন এসছে আমাদের ওয়াইটা আউটপুটটা, সেই জন্য এটা সার্বজনীন লজিক গেট। আচ্ছা, জেনার ডায়োডের কার্যনীতি কার্যপ্রণালী লেখো। জেনার ডায়োড কি করে কাজ করে, রিভার্স বায়াসে কাজ করে। ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে কিভাবে কাজ করে। ট্রানজিস্টরের কোন অংশের বেধ সর্বাধিক কম করা হয়, কারণ ট্রানজিস্টরের ভূমি অংশের বেধ এবং ডোপিং সবচেয়ে কম করা হয়, যাতে আমাদের এমিটার থেকে বা নিঃসারক থেকে যে মুখ্য বাহকরা যখন ভূমি অতিক্রম করে কালেক্টরে পৌঁছবে, তখন ভূমিতে যাতে কম মাত্রায় নষ্ট হয় বা প্রশমিত হয় মুখ্য বাহকগুলো বিপরীত প্রকৃতির আধানের দ্বারা, তার জন্য ট্রানজিস্টরের ভূমির বেধ কম করা হয়। ঠিক আছে, তো এই গেল প্রশ্ন। এসিকিউ কি কি দিয়েছে, তড়িৎ পর্দা কোন নীতিতে কাজ করে, আমরা কি জানি আহিত পরিবাহীর তড়িৎ পর্দার নীতিটা এসিকিউ বলে একটু বলে দিই। আহিত পরিবাহীর আধান সর্বদা বহিঃপৃষ্ঠে অবস্থান করে, এই নীতিকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ পর্দা সৃষ্টি করি বা তৈরি করি। কোনো তড়িৎ সুবিধি যন্ত্র যেমন স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে বাইরের তড়িৎ ক্ষেত্রের হাত থেকে রক্ষা করার জন্য এই তড়িৎ পর্দা বা তড়িৎ খাঁচার মতন দেখতে একটা জিনিস, ফাঁপা কোনো পরিবাহী যদি নিই, তার পরিবাহীর আধান সর্বদা বহিঃপৃষ্ঠে অবস্থান করে। আহিত পরিবাহী আমরা দেখেছি ফাঁপা গলীয় গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র থাকে না, তো ঠিক তেমনই আহিত পরিবাহীর ক্ষেত্রে আধান বহিঃপৃষ্ঠে অবস্থান করে, এই নীতিতে কাজ করে তড়িৎ পর্দা। আচ্ছা, ভ্যান ডি গ্রাফ জেনারেটরের ব্যবহার উল্লেখ করা সহজ কোশ্চেন এটা। আমরা ভ্যান ডি গ্রাফ জেনারেটরের সাহায্যে কি কাজ করে থাকি। আচ্ছা, দুটি সমমুখী সমান্তরাল পারস্পরিক ক্রিয়া কি সমান্তরাল প্রবাহ যদি সমমুখী হয় তাহলে আকর্ষণ করবে, সহজ ব্যাপার। কোন স্থানের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের উৎসীগুণ বিনতি গুণ কত পড়বে চেষ্টা করবে, tan θ সমান v/h। আচ্ছা, ব্রিউস্টার কোণ কি, ব্রিউস্টার কোণ মানে হচ্ছে সমবর্তন কোণ, যে কোণে আলো গিয়ে পড়লে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মি পরস্পর সমকোণে চলে যাবে কিংবা প্রতিফলিত রশ্মিটি সম্পূর্ণরূপে সমবর্তিত হবে, তাকেই বলছি ব্রিউস্টার কোণ। আপতন কোণ যত হলে কোন একটা আমার সমবর্তক মাধ্যমে পোলারাইজিং মিডিয়ামে কোন একটা আলো গিয়ে পড়লে যে কোনো আপতিত হলে প্রতিফলিত রশ্মি কমপ্লিটলি পোলারাইজড হবে, তাকে বলা হচ্ছে ব্রিউস্টার কোণ বা সমবর্তন কোণ। আচ্ছা, 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা 2 মিলিমিটার বেধের একটি রেখা ছিদ্র পরীক্ষা করা হলে 1 মিলিমিটার দূরে পর্দা হলে দুটি পরপর দুটি প্রথম দুটি অবমবিন্দুর দূরত্ব সূত্রে ফেলবে চলে আসবে অবমবিন্দুর দূরত্ব। ন্যান্ড গেটের লজিক প্রতীক ছবি আঁকাই আছে, ন্যান্ড গেট। ঠিক আছে, তো তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এসিকিউ এগুলো একটু চেষ্টা করবে, তো বলেই দিলাম অনেকগুলো। তো বাকি আর প্রশ্ন আমরা মডেলটা কমপ্লিট করেছি 57 এসসি 57 নম্বর 7 নম্বর মডেল। তোমরা দেখতে থাকো এবং ভালো করে প্র্যাকটিস করো একটু বাড়িতে। অনেকগুলো আমি আস্তে আস্তে এগোচ্ছি, তোমরাও এগোতে থাকো এবং ভালো করে ব্যাপারটা বুঝে নিয়ে আয়ত্ত করার চেষ্টা করো আর অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আজকের আলোচনা আজকের ক্লাস এখানেই শেষ করে দিলাম।